আপনারা শুনবেন কাব্যিক হরর টেলস নিবেদিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। গল্পটি শোনাবেন দীপ্ত কর্মকার। বাড়িওয়ালা বলল, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না বাপু। বাড়িখানা আমার পছন্দ হয়েছে, আমি মিথ্যা ভয় পাওয়ার লোক নই, আর আমার কোমরে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার ফিরিয়ে আনতে চাই, তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আচ্ছা, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়া বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই যে সৌভাগ্যের বলে মনে করল। লোকটার দেহ হাড় চিরচিরে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আবার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে সে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়েই কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা, ফ্লোরের ওপর দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও ওপরে 2খানা ঘর, তার ওপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও ছোট 2 ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময়ে মারামারি, লুঠতরাজ, অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজ সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ, আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারে, আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্যে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে উঠব, বুঝলে? যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, নাকি কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাতেই। বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারদিকে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের
খা খা করা পোড়া বাড়ি। এরকম ভ্রম হওয়া তো স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগল এই বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভব। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলুম জানালার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরেই খানিকটা জমির ওপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে রে। এই দরুন গ্রীষ্মে দক্ষিণের জানালা বন্ধ করে তো এই ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। তাই চলুন বাপু। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আরেক কারণে। সুইচ টেপাটিপি করে আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে বোধহয়। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দেই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করল। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘোরেও মনে হয়েছিল ঘরের ভেতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপর পড়ল যেন কারো তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করল ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে একটা জীবের দেহ। কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেল একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হল বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার ওপরে তো কেউ নেই। কেবল বিছানার ওপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলাম না। এ কি ভ্রম নাকি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম, রাম, রাম, এই রাম! সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে। আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম,
এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে, দেখো না। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে নাকি বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলি বিড়ালের থাবার চেয়েও অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি, আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বলল, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে, রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপড়ের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভেতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? কেন, জানালা দিয়ে? ভাম কখনো একতলা থেকে দোতলা লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। আচ্ছা, ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপর পড়ল কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার ওপরে ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভেতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই, বুঝলেন? দেখছি বাড়িওয়ালার ওজরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব।